আপনি কি জানেন জগতের সবথেকে শক্তিশালী শব্দ কোনটি? বৈষম্য। এটাই সম্ভবত সবথেকে বেশি পাওয়ারফুল শব্দ এই পৃথিবীতে। এই একটা শব্দের ভেতর লুকিয়ে আছে যত বিদ্রোহ, যত রক্তপাত আর যত সভ্যতার পতন। ইতিহাসের পাতায় চোখ রাখলেই দেখা যায়, যেখানে এই বৈষম্যের অনুভব গভীর হয়েছে সেখানেই জ্বলে উঠেছে আগুন। অষ্টাদশ শতকের শেষ দিকে রাজার চার্চের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল ফ্রান্স। প্রাণ হারালো প্রায় 50,000 মানুষ। 1917 থেকে 1922 সাল পর্যন্ত রাশিয়ার জার শাসনের বিরুদ্ধে সংগ্রামরত মানুষের রক্তে ভেসে গেল গোটা দেশ। নিহত হল প্রায় 1,20,00,000 মানুষ। চায়নার রাজপথ আর গ্রামগঞ্জে 1927 সাল থেকে টানা 22 বছর চলেছিল ইতিহাসের দীর্ঘতম বিপ্লব। প্রায় 3 কোটি মানুষের রক্ত বন্যা হয়েছে সেখানে। মেক্সিকোর বিদ্রোহে প্রাণ গেছে প্রায় 20 লাখ মানুষের। বলুন তো, ইতিহাস জুড়ে এত যে রক্ত, এর কারণ কি শুধু দারিদ্র্য, নাকি এর কারণ শুধু ক্ষুধা? না, এর মূল কারণ কিন্তু একটাই, বৈষম্য। না, আমি নিজেই ভুল বললাম। আসলে বৈষম্য নয়, বরং বৈষম্যের অনুভব কিংবা বঞ্চনা বোধের অনুভব। সমাজবিজ্ঞানে একে বলা হয় রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরি। তো এই তত্ত্বটি বলে, মানুষ গরিব হওয়ার জন্য বিদ্রোহ করে না, মানুষ বিদ্রোহ করে যখন সে নিজেকে বঞ্চিত বলে মনে করে। মানুষের প্রত্যাশা যখন বেড়ে যায় আর সেই প্রত্যাশার তুলনায় প্রাপ্তি যখন যথেষ্ট বলে মনে হয় না, তখনই জন্ম নেয় ক্ষোভ। আর সেই ক্ষোভ থেকেই জন্ম নেয় বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু বৈষম্য, এই যে শব্দ, এর অর্থ কি শুধুই পার্থক্য? না, এখানেই সবচেয়ে বড় ভুল করে চলেছি আমরা। বৈষম্য মানে পার্থক্য নয়, বৈষম্য কেবল পার্থক্যের অনুভব। ধরুন, আমার কাছে অঢেলো ধন, সম্পদ, অর্থ আছে। হীরা, পান্না, প্রাসাদ সবই আছে আমার। আর আমি সেই সম্পদের উপর বসে পরিবার নিয়ে অত্যন্ত বিলাসী জীবনযাপন করছি। আর ধরুন, আমার সেই ধন, সম্পদ আর বিলাসিতার কথা সমাজের কিংবা আমার চারপাশের কেউ জানে না। বলুন তো, এমন হলে চারপাশের মানুষেরা কেউ কি আমাকে ঈর্ষা করবে? কিংবা তারা কি নিজেদেরকে বঞ্চিত অনুভব করবে? না, তা করবে না, কারণ সেখানে তুলনা করার সুযোগ নেই। তারা আমার সম্পদ কিংবা বিলাসিতা সম্পর্কে জানে না, তাই কোনো অভিযোগ সৃষ্টি হবে না তাদের অন্তরে। আবার ধরুন, আমি সমাজের অন্যদের মতোই সাধারণ মানুষ, কিন্তু কোনো একটা বিচিত্র কারণে চারিদিকে আমাকে নিয়ে গল্প ছড়ানো শুরু হলো, আমাকে নিয়ে নিউজ করা হলো, ভিডিও ভাইরাল করানো হলো, এমনভাবে প্রচার করা হলো যেন আমি অসম্ভব ধনী মানুষ। অনেক হীরা মাণিক্য আমি লুকিয়ে রেখেছি আমার বেডরুমের খাটের তলায় রাখা সিন্দুকে। গল্প ছড়ানো হলো বহুমূল্য রত্ন আছে আমার, আর আমি ভোগ আর উপভোগে অত্যন্ত বিলাসী জীবন যাপন করছি। তো আমার সম্পর্কে এমন প্রচারের ফল কি হবে? চারপাশের মানুষ ঈর্ষান্বিত হবে, তারা আমাকে হিংসা করবে, আর তারা নিজেদেরকে বঞ্চিত অনুভব করতে থাকবে। বাস্তবে আমার সত্যিই সেই সব আছে কি নেই সেটা আসলে গুরুত্বপূর্ণ নয়। মানুষ আমার সম্পর্কে কি অনুভব করে চলেছে, মানুষেরা আমাকে কেমন দৃষ্টি দিয়ে দেখছে, কেমন গল্প তারা আমার সম্পর্কে শুনে চলেছে, সেই গল্পই কিন্তু সৃষ্টি করে দেয় বৈষম্যের অনুভব। তো আমরা কেউই বৈষম্য চাই না, আমরা সমতা চাই, আমরা ন্যায্য অধিকার চাই। তো ধরুন, বৈষম্যকে পৃথিবী থেকে একেবারে মুছে ফেলার লক্ষ্য নিয়ে একটা মহাপ্রকল্প হাতে নেওয়া হলো, এবং সেই প্রকল্পের সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর সবাইকে দেয়া হলো একই ডিজাইনের প্রাসাদ। সবার ব্যাংক অ্যাকাউন্টে রাখা হলো বিলিয়ন পরিমাণ ডলার। সব মানুষকে বানানো হলো একই রকম সুন্দর করে, একই রকম সুস্থ,
একই রকম শারীরিকভাবে শক্তিশালী। তো বলুন তো, এইরকম একটি সমাজ ঠিক কতদিন টিকবে? বাস্তবতা কি জানেন? এইরকম সমাজ ধ্বংস হয়ে যাবে। কারণ সেখানে কেউ কৃষক হতে চাইবে না, কেউ শ্রমিক হবে না, কেউ ঝুঁকি নেবে না, কেউ নতুন কিছু তৈরি করার আগ্রহই পাবে না। সত্য কথা হলো, উঁচু আর নিচু এমনটা আছে বলেই পানি উঁচু থেকে নিচে নেমে আসে। আর ঠিক তেমনি মানুষের জীবনে মানুষের সাথে মানুষের পার্থক্য আছে বলেই মানুষ কাজ করতে মোটিভেটেড থাকে। তাদের আছে আর আমার নেই, এই অনুভূতি মানুষকে আরও উদ্যমী করে, আরও সৃজনশীল করে, শক্তিশালী করে। এই অনুভূতির কারণেই আমরা সারাদিন ছুটে বেড়াই, পরিশ্রম করি, স্বপ্ন দেখি। আর সত্যি বলতে কি জানেন, এই অনুভূতির উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে সভ্যতা। পাহাড় থেকে নিচে নামার সময় পানি যেমন প্রচণ্ড শক্তি সঞ্চয় করে, ঠিক তেমনি তুলনার অনুভূতি মানুষকে উন্নয়ন এবং উদ্ভাবনের পথে শক্তিশালী করে। রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরি এটাকেই বলে মোটিভেশনাল টেনশন, অর্থাৎ না পাওয়ার চাপ মানুষকে এগিয়ে যেতে বাধ্য করে। এই বাস্তবতাটি কিন্তু উপলব্ধি করেছিলেন স্কটিশ দার্শনিক অ্যাডাম স্মিথ। তাই তিনি সমাজপতিদের উদ্দেশ্য করে বলেছিলেন, মানুষকে দেখাও তার কি কি নেই আর তোমার কি কি আছে, তাহলে মানুষের অন্তরে অভাবের অনুভূতি জন্ম নেবে এবং তারা আরও বেশি কাজ করবে, আরও সমৃদ্ধি আনবে। তিনি এমনকি বলেছিলেন, মানুষের অন্তরের অভাব বোধকে ইঞ্জিনিয়ারিং করো, তাদের লোভ বাড়িয়ে দাও, তাহলে তুমি দেখবে ঘোড়ার চেয়েও দ্রুত ছুটছে মানুষ। কথাটা নির্মম, কিন্তু এটাই ঐতিহাসিকভাবে সত্য। আজকের এই আলো ঝলমলো সভ্যতা শুধু সমতার উপর দাঁড়িয়ে নয়, বরং দাঁড়িয়ে রয়েছে তুলনার অনুভূতির উপর। পার্থক্য মানুষকে এগিয়ে দেয়, এগিয়ে নেয়, কিন্তু অপমান মানুষকে বিদ্রোহী করে তোলে। তাহলে মূল প্রশ্নটি হল, সমস্যাটি কোথায়? সমস্যা কিন্তু পার্থক্যে নয়। সমস্যা তখনই সৃষ্টি হয় যখন সেই পার্থক্যকে সম্মান আর অসম্মান কিংবা মর্যাদা আর অমর্যাদায় পরিণত করা হয়। সত্যি বলতে কি, আজ আমরা এক ভয়ঙ্কর সময়ের সামনে দাঁড়িয়ে। এখন সারা পৃথিবী জুড়ে চলছে কে কি দেখাতে পারে তার প্রতিযোগিতা। মানুষ এখন দেখাচ্ছে আর দেখছে কার গাড়ি কেমন, কার বাড়ি কতটা সুন্দর, কার গহনা কত দামি, কার বেডরুমটা কত বেশি বিলাসী। আর সেই সব দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আমরা অনুভব করছি আমার কি নেই। এই যে না থাকার অনুভূতি, এ থেকেই জন্ম নিচ্ছে বৈষম্যের অনুভব। এই বঞ্চনার ঢেউ হয়তো খুব শিগগিরই বিশ্বজুড়ে আরও বড় বিদ্রোহের আগুন জ্বালাবে। হয়তো খুব শিগগিরই পৃথিবী দুই ভাগে দুই দলে বিভক্ত হয়ে পড়বে। একদিকে ধনী, বিলাসী, ক্ষমতাবান, আর অন্যদিকে বঞ্চিত হওয়া অনুভব নিয়ে বেঁচে থাকা মানুষের বিশাল ঢল। এই বিভাজনই হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় বিপর্যয়। এখন একটা অস্বস্তিকর প্রশ্ন করি, আমি যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, কিন্তু সেই আমি যখন নিজেই ঝলমলে অতি মূল্যবান পোশাক পরে রাস্তায় হেঁটে চলি, তখন এই আমাকে দেখে চারপাশের কারোর মনে বঞ্চনার বোধ তৈরি হওয়া কি সম্ভব? আমি যখন অত্যন্ত দামি ফ্ল্যাটে থাকি, ভালো খাবার খাই, আরামদায়ক বিছানায় ঘুমাই, আমি কি কখনো ভাবি আমার বাড়ির পাশেই কিংবা রাস্তার যে দারোয়ান, সে ছেলেটা কি খাবার খেতে পেরেছে? রাস্তায় শুয়ে থাকা মানুষদের দেখে আমি কি সত্যি কষ্ট অনুভব করে আমার গায়ের গরম কাপড়টা তাদের দিকে এগিয়ে দেই? সেই আমি বৈষম্যের কথা বলছি। কিন্তু আমি কি নিজের অজান্তে আমার আচরণ, আমার কথা, আমার চলা, আমার পোশাক, আমার জীবনযাপন দিয়ে আরও বৈষম্যের বীজ বপন করছি না? বলুন তো, বৈষম্য বিরোধী আন্দোলন কার বিরুদ্ধে হওয়া উচিত?
এটা কি কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো সরকারের বিরুদ্ধে, কোনো শ্রেণীর বিরুদ্ধে, নাকি নিজেদের লোক দেখানো মানসিকতার বিরুদ্ধে? এই আন্দোলন কি মানুষের বিরুদ্ধে, নাকি একটি বিকৃত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে? যদি আমরা চাই বৈষম্য বিরোধী আন্দোলনের সুফল শত শত বছর ধরে টিকে থাকুক, তাহলে আমাদের প্রশ্ন, নিজের সাথে নিজের প্রশ্ন, এই আন্দোলনের মূল লক্ষ্যটি কি হওয়া উচিত?